সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের ক্লাস হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশে একটি গুরুত্বপূর্ণ কবিতা, সেটা হচ্ছে তাহারই পরে মনে কবিতাটি। তাহারই পরে মনে কবিতাটি পড়ার আগে আমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এই কবিতার ব্যাকগ্রাউন্ড এবং এই কবিতা কেন লেখা হয়েছে, এই কবিতার ধরন কী, এগুলো আগে আমরা জানব এবং এই কবিতার মূল কথাগুলোকে এগুলো জানবো। তারপর আমরা স্টেপ বাই স্টেপ কবিতার লাইনগুলো নিয়ে আলোচনা করলে দেখবেন কবিতাটি ক্লিয়ার হয়ে যাবে। সো এই কবিতাটা কেন লেখা হয়েছে, মূলত এখানে দেখবেন কবিতাটা হচ্ছে সংলাপ নির্ভর, অর্থাৎ কবিতাটি আলোচনা করা হয়েছে যে কবি এবং কবি বক্তা এই দুইজনকে নিয়ে। তো সেক্ষেত্রে আগে আমরা এটা জানি এই কবিতাটি কেন লেখা হয়েছে। মূলত হয়েছে যে সুফিয়া কামালের, অর্থাৎ আমাদের এই তাহারই পরে মনে কবিতাটির লেখক হচ্ছে সুফিয়া কামাল। তো সুফিয়া কামালের জন্ম হচ্ছে 1911 সালে এবং মৃত্যু হয়েছে 1999 সালে। তো তাকে নিয়ে বেশি কথা বলবো না এখন, কারণ আমরা ডিরেক্টলি কবিতায় চলে যাব। যখন কোনো কবির কথা নিয়ে যাব তখন নয় আমরা সেই সময়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে হচ্ছে কবির মানে সুফিয়া কামালের যে কাব্য অথবা কবিতা লেখা, তার অন্যতম অনুপ্রেরণা ছিলেন তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন। তো সৈয়দ নেহাল হোসেন এই সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মারা যায়। কিভাবে মারা যায়? সে যক্ষা রোগে মারা যায়। মারা যাওয়ার কারণে কবির মনে অনেক হতাশা নেমে আসে। তো এই সৈয়দ নেহাল হোসেন 1932 সালে মারা যান। তো 1932 সালে মারা যাওয়ার পর থেকে এই সুফিয়া কামালের জীবনের সবচেয়ে করুণ অন্ধকার নিয়ে আসে, কারণ সবসময় তার স্বামীর স্মৃতি তার ভিতরে মনে পড়ে, যার কারণে সে কোনো কবিতা লেখা এবং কোনো কার্যক্রম ঠিকমতো করতে পারতেছিল না। এই কারণে যখন মানে কোনো একটা ঋতু আসতেছে যাচ্ছে, তার কোনো খেয়ালই নাই যে কোন ঋতু আসতেছে যাইতেছে, মানে সোজা কথা হচ্ছে যে সে চরম উদাসীনতার মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এটাই হচ্ছে এই চরম উদাসীনতার মধ্যে দিয়ে যাওয়ার কারণে কবি এবং কবির যে সময়টা যাচ্ছে, মূলত এটা হচ্ছে যে তার জীবনে যে আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে গেল, এই ঘটনার কারণে তার প্রচণ্ড শূন্যতা সে অনুভব করতেছিল। এই শূন্যতা অনুভবের জন্যই সে তার কোনো কিছু খেয়াল ছিল না। তো আমরা এই তাহারই পরে মনে কবিতাটা পড়লেই বুঝতে পারবো মূলত কারণটা কি। তো এই কবিতাটা হচ্ছে সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর কারণে তার উদাসীনতা। আর এই কবিতাটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়, কোথায়? মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশ করে। তাহলে মাসিক মোহাম্মদী পত্রিকায় এই কবিতাটি কী করা হয়? প্রথম প্রকাশ করা হয়, পত্রিকায় প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রথম প্রকাশ করা হয়। এই হচ্ছে কবিতার প্রকাশনার দিক। এবং আমরা এখন দেখব যে এই কবিতাটার ধরন কী। তাহলে লিখলাম কবিতার ধরন। ক্লাসটা লং হলেও এটা অনেক কাজে দিবে, কারণ এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে কাজে দিবে, কারণ আমি একটা ক্লাসে সব কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই কবিতাটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে লেখা। যদি মনে করেন প্রশ্নে আসে যে তাহার এই পরে মনে কবিতাটি কী, ধরনটা কী, তাহলে লিখবেন যে এটা হচ্ছে অক্ষরবৃত্তে ছন্দে লেখা। অক্ষরবৃত্ত ছন্দে এই কবিতাটা লেখা হয়েছে। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটার চরণ রয়েছে, অর্থাৎ এটার লাইন হয়েছে, চরণ রয়েছে কয়টি? চরণ রয়েছে কিন্তু 30টি, এটা মনে রাখবেন। চরণ রয়েছে 30টি এবং পূর্ণ পর্ব এবং অপূর্ণ পর্ব। পূর্ণ পর্ব রয়েছে কয়টি? পূর্ণ পর্ব আমাদের এখানে আমরা দেখতে পারবো যে পূর্ণ পর্ব রয়েছে 8টি এবং অপূর্ণ পর্ব রয়েছে 10টি। অপূর্ণ পর্ব কতটি রয়েছে? অপূর্ণ পর্ব রয়েছে 10টি। তো এটা হচ্ছে অপূর্ণ পর্ব এবং পূর্ণ পর্বের কথা। তো এই কবিতাটা কি? এই কবিতার স্তবক রয়েছে 5টি। কতটি? 5টি। এই কবিতার স্তবক 5টি এবং এই পুরো কবিতাটা হচ্ছে আমাদের সংলাপ নির্ভর কবিতা। কি নির্ভর কবিতা? সংলাপ নির্ভর কবিতা। এখন কথা হচ্ছে স্যার, সংলাপ নির্ভর কবিতাটা আপনি কীভাবে বুঝলেন? কারণ এইখানে পুরো কবিতা জুড়ে আপনি দেখবেন যে কবি এবং কবির বক্তা এই দুজনের মধ্যেই কথা হচ্ছে। তো কবি এবং কবির বক্তা এই দুজনের মধ্যে কথা হচ্ছে এবং এইখানে এই কবিতাটা পড়লে বুঝতে পারবেন যে এই কবিতার ভিতরে মোট যে বলছে যে হে কবি বা কবি, এই কবি শব্দটা এসেছে প্রায় 19 বার। কতবার এসেছে?
এই কবি শব্দটি এসেছে এই কবি শব্দটি প্রশ্নবোধক চিহ্ন আসছে 19 বার এবং কবি শব্দটি এসেছে 5 বার। কতবার এসেছে? 5 বার। তো আমরা কথা না বাড়িয়ে মূলত হচ্ছে আমরা এখানে দেখলাম যে কবিতাটা কোনভাবে লেখা হয়েছে এবং কবিতাটার পর্ব কয়টি, চরণ কয়টি। তাহলে এইখানে আমরা দুইটা দিক লক্ষ্য করতেছি, একটা হচ্ছে কবি সুফিয়া কামাল এবং কথা হচ্ছে কবি ভক্তর সাথে, অর্থাৎ কবি যে ভক্ত একজন সে তার মধ্যে কথা হচ্ছে। এবং কী ধরনের কথা হচ্ছে? কারণ এখানে কথা হচ্ছে প্রথমেই কিন্তু বলে দিছে হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়, অর্থাৎ এই ধরায় ফাল্গুন এসেছে অথচ কবি নীরব রয়েছেন। কারণ হচ্ছে তার প্রথম স্বামী মারা গেছে সৈয়দ নেহাল হোসেন, যার কারণে সে তার এই শূন্যতার ভুগতেছে। শূন্যতা ভোগার কারণে সে কি যে তার ভিতরে যে মানে এখন যে ধরায় যে এসেছে ফাল্গুন, তার এটা মনেই নাই, তার মানে সেটি সেইরকম উদাসীনতা। তো আমরা এখন কবিতার ভিতরে যাই। এখানে কবি বলতেছে যে হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়। এখানে হে কবি দ্বারা কবিকে সম্বোধন করতেছে, এখানে কবি ভক্ত কবিকে সম্বোধন করতেছে যে ফাল্গুন যে এসেছে ধরায়, ফাল্গুন তো ধরায় এসে গেছে। বসন্তের বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, এখানে বলতেছে যে বসন্ত এসেছে, বসন্তকে কি তুমি বন্দনা দিয়ে বা কবিতা লিখে তাকে কি তুমি প্রশংসা করবে না? বন্দনা শব্দের অর্থটা হচ্ছে প্রশংসা করা, যে আপনি কি প্রশংসা করবেন না কবিতা দিয়ে বা বন্দনা দিয়ে? তো বলতেছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে হচ্ছে কবি এখানে কতটুকু উদাসীনতা যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ বসন্তের সময় দক্ষিণ থেকে বাতাস বয়। এই যে দক্ষিণ থেকে বাতাস বইতেছে এটা কবির কোনো খেয়ালই নাই যে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে নাকি বাতাস বইতেছে। এই জন্য কবি ভক্তকে কোশ্চেন করতেছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ আমরা দেখব যে বসন্তের সময় সাথে বসন্তের কালে বাতাবি নেবুর মানে গন্ধ পাওয়া যায়। এখানে আমরা দেখব যে এই কবিতায় দুইটা জিনিসের কথা বলা আছে, একটা হচ্ছে বাতাবি লেবুর কথা বলা আছে আর একটা হচ্ছে আমের মুকুলের কথা বলা আছে। তো এই জিনিসগুলোকেই খেয়াল রাখতে হবে আমাদের, যে এই কবিতায় কোন কোন ফলের কথা বলা হইলো, কোন কোন ঋতুর কথা বলা হইতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই কবিতায় মাঘ, ফাল্গুন মাস এবং বসন্ত ঋতুর কথা উল্লেখ করা আছে, আমরা পড়লে বুঝতে পারবো। তো বলতেছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। তার মানে কবি তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি বা আমের মুকুল ফুটেছে কি। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। এই দক্ষিণা বলতেছে দক্ষিণ, আর সমীর শব্দের অর্থটা হচ্ছে বাতাস। তাহলে দক্ষিণে যে বাতাসটা বইতেছে তার গন্ধে হয়েছে কি অধীরাকুল, মানে হচ্ছে যে দক্ষিণা বাতাস বইলে সেখান থেকে কি আমের মুকুলের গন্ধ অথবা বাতাবি লেবুর একটা গন্ধ আসবে। এই গন্ধ দুটা আসতেছে কি না এটাই কবি ভক্তকে বলতেছে। এখনও দেখোনি তুমি, এই কথাটা বলতেছে হচ্ছে কিন্তু কবি ভক্ত, যে এখনও দেখোনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। অর্থাৎ তুমি কেন এই উদাসীনতা হয়ে আছো, কেন তুমি এরকম হয়ে আছো, কোথায় তব নবপুষ্প সাজ। মানে এখন তুমি নবপুষ্প সাজবে, অর্থাৎ নতুন করে ফুলের বন্দনা বা নিবেদন করবে। পুষ্প সাজ হচ্ছে ফুল, এই ফুলের যে নিবেদনটা করবে, নতুন একটা ঋতু এসেছে, তা না করে সে কী করে আছে সে নিজে জানেই না। তো কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া। এখানে অলোক অর্থ হচ্ছে অলক্ষ হচ্ছে আপনার এই অলক্ষ জিনিসটা হচ্ছে যে দৃষ্টির অগোচরে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে না, দৃষ্টির অগোচরে। এবং অলোকের পাথার বাহিয়া, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, পাথার শব্দের অর্থ কি সমুদ্র। সে এমনভাবে তাকিয়ে সমুদ্রের মতো তাকিয়ে আছে যে তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। মানে তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান। তো কবি এখানে বলতেছে যে বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। কবি এতটুকু উদাসীনতা যে আগমনী গান বলতে এখানে যে বসন্ত ঋতু এসেছে, বসন্ত ঋতুর যে চারপাশে সরাগম কত কিছু হচ্ছে, কিন্তু কবি কোনো কিছুরই খেয়াল নাই এবং সে কোনো কবি সন্ধানই রাখেননি। তার মানে একটাই কারণ, সেটা হচ্ছে যে তার স্বামীর মৃত্যু, এবং এই মৃত্যু তাকে বিষণ্ণভাবে তাকে যন্ত্রণা দিচ্ছে। কারণ তার যে একমাত্র অনুপ্রেরণা তার স্বামী সৈয়দ নেহাল হোসেন সে নেই, এই কারণে সে পুরোপুরি হতাশ হয়েছে এবং উদাসীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানে কবি বলতেছে ও কহিলাম ওগো কবি, মানে হচ্ছে কবি ভক্ত বলতেছে কহিলাম ওগো কবি রচিয়ার লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি। অর্থাৎ কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজর গীতি,
এখানে কবিভক্ত কবিকে বলতেছে যে তুমি একটা রচনা মানে হচ্ছে কবিতা লিখো না, রচিয়া মানে রচনা করা, রচনা লিখো না বা রচনা করো না একটা কবিতা, এটা আমার মিনতি। মানে কবি বলতেছে আমার একটা, কবি ভক্ত বলতেছে আমার একটা মিনতি যে তুমি বসন্তকে বন্দনা করো, ঠিক আছে, বসন্তকে বন্দনা করো, প্রশংসা করো, যে এই এই যে বসন্তটা ধরা এসেছে এটা নিয়ে একটা কবিতা রচনা করো। তো এটা কিন্তু কবি ভক্তের একটা কথা। কহিল সে মৃদু মধু সরে নাই হলো না হোক এবার, মানে সে এবার কোনো কবিতা কোনো কিছু সে লিখতে যাচ্ছে না, বলতেছে না আমার এখন দরকার নেই, এবার না হোক। এবার বলতেছে তো আমারে গাইতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রোহিণী সে ভুলেনি তো এসেছিতে ফাল্গুন স্মরিয়া। তার মানে হচ্ছে যে ফাল্গুন এসেছে, ফাল্গুন তো তাকে আর ভুলেনি, ফাল্গুন তো আসবেই এবং সে তার প্রকৃতির নিয়মে সব কিছু আসবে, এটাই সে বলতেছে যে প্রকৃতির নিয়মে প্রকৃতি আসবে যাবে, এটা তো তার কোনো সমস্যা না, কিন্তু সে এখন কোনো কিছু রচনা করবে না, সে গান গাবে না, এটাই সে বলতেছে আর কি। এবং পরে বলতেছে যে কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই, মানে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি অভিমান করেছো, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই, মানে হচ্ছে যে যদিও এখানে এই ইটা এসেছে, বসন্তটা এসেছে, তুমি তারে বিধায় সরাই দিলা, বিধায় তুমি কোনো কিছু করতেছো না, এটা কি হইল? মানে কবি ভক্ত এখানে কবিকে জিজ্ঞাসা করতেছে। তো বলতেছে কহিল সে পরম হেলায় বিথা কেন ফাল্গুন বেলায়, তু ফুল কি ফুটেনি শাকে, পুষ্পরতে কি লবেনি কি ঋতুরাজন। এই যে ফুল কি ফুটেনি শাকে, এখানে বলতেছে কবি যে ফুল কি ফুটে নাই, ফুল তো ঠিকই ফুটেছে, ফুল ফুটেছে, পুষ্প লবেনি কি ঋতুরাজন। এই যে ঋতুরাজন বলতে এখানে করে বোঝাইতেছে, ঋতুরাজনটা বলতে এখানে বসন্ত ঋতুকে বোঝাইতেছে, যে পুষ্প ফুটেছে, বসন্ত ঋতু ঠিকই এসেছে, সে খোঁজখবর না রাখলো, কিন্তু প্রকৃতির নিয়মে প্রকৃতি তো কিন্তু ঠিকই সব কিছু হচ্ছে। মাধবী কুড়িয়ে বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন। এই যে অর্ঘ শব্দের অর্থটা কি, এখানে অর্ঘ শব্দের অর্থটা হচ্ছে যে অঞ্জলি দেওয়া, অঞ্জলি দিয়ে বা উপহার দিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ফুল ও তার স্বরূপ উপহার দিয়ে বসন্তকে বরণ করার, এই কথাটা এখানে বলা হয়েছে। এবং হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, মানে হচ্ছে যে বসন্তের প্রতি যে তার এত পরিমাণ বিমুখতা, এটা কেন, এটা ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে, যে কেন কবি ভক্ত মানে কবিকে জিজ্ঞাসা করতে তুমি কেন বারবার এই মুখ ফিরিয়ে নিচ্ছ বসন্ত বন্দনা না করে, এটাই সে বলতেছে। তারপরে বলতেছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে সরে আসি, কুহিলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। এই যে কুহিলি শব্দের অর্থটা কি, উত্তরি শব্দের অর্থ কি, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। কুহিলি শব্দের অর্থটা হচ্ছে যে কুয়াশা, আর উত্তরি হচ্ছে চাদর, অর্থাৎ শীতকালে দেখবেন যে চারপাশে এমন পরিমাণ কুয়াশা পড়ে যে কারণে চারপাশে এই কুয়াশার পড়ার কারণে দেখা যায় যে চাদরের মতো দেখা যায়, যে কোনো কিছু দেখা যাচ্ছে না ওই পাশে, যখন রাস্তায় দাঁড়াবেন বা কোনো জায়গায় দাঁড়াবেন দেখবেন যে কুয়াশার কারণে কোনো কিছু দেখা যায় না। কবি এই কুয়াশাকে চাদরের নিয়েই মানে পরিকল্পনা করতেছে বা চাদরের নিয়েই কল্পনা করতেছে, যে চাদরটা মানে কুয়াশার চাদরে ঢেকে আছে, কিন্তু ভিতরে কিন্তু এই কুয়াশার চাদরের ভিতরে কিন্তু মাঘের সন্ন্যাসী, অর্থাৎ এখানে মাঘের সন্ন্যাসী বলছে, কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন এবং সে সন্ন্যাসী কুয়াশা চাদরে পরিধান করে আছে, এ কথা তিনি বলতেছেন। তা বলছে কি, যে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্ধের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখানে এটা বোঝাচ্ছে যে তাহারেই পরে মনে হচ্ছে প্রকৃতিতে বসন্ত এসেছে, কিন্তু তার ভিতরে রিক্ত শূন্য সেই শীতের কথাই তার কবির মন ভারাক্রান্ত হয়ে আছে, তার কণ্ঠে নীরব, কারণ শীতের যে করুণ বিদায় তিনি কিছুতেই বলতে পারতেছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারতেছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, তার মনে কোনো আনন্দ নেই। প্রসঙ্গত যে এইটার একমাত্র কারণ এই যে তোমাকে বলতেছি যে এখানে যে রিক্ত হস্তে তাহারে পরে মনে, এখানে যে শীতের শূন্যতাটা, আসলে মূলত শীতের শূন্যতাটা না, কিন্তু এখানে এটা বোঝাচ্ছে যে তার প্রথম স্বামী কাব্য সাধনাতে তাকে পরম মানে অনেকভাবে যে উৎসাহিত করেছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুর কারণে এই বিষণ্ণতা সে ভুগতেছে। এই ভোগার কারণে যে শীতকে তার স্বামী চলে যাওয়ার মানে কথা কল্পনা করতেছে, এবং বসন্ত যে তার ভিতরে মানে প্রকৃতির মাঝে এসে গেছে সে তার এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না, বা এমনি প্রকৃতি চলে যাচ্ছে তো যাক, তার মানে তার কোনো টেনশন নাই, কারণ সে একটা চিন্তা নিয়ে আছে, সেটা তার স্বামীকে নিয়ে। এটাই ছিল মূলত কবিতার বিভিন্ন বৈশিষ্ট্য। তাহলে এই কবিতাটা পড়ে আমরা যে তথ্যবহুল আলোচনা পেলাম,
এই তথ্যবহুল আলোচনাগুলো আমাদের এখন জানতে হবে যে এইখানে এই কবিতাটা পড়ে আমরা কী কী জানলাম। মূলত এগুলো ছিল বৈশিষ্ট্য। এখন তথ্যবহুল আলোচনাগুলো আমরা একটু খাতায় লিখে দেওয়ার চেষ্টা করি। তথ্যমূলক যে আলোচনাগুলো আমরা এখন দেখলাম সেই আলোচনাগুলো একটু জানলে সবার ক্ষেত্রে সুবিধা। তো তথ্যমূলক আলোচনাটা হচ্ছে এরকম যে এইখানে যে এই কবিতাটা যে আমরা পড়েছি, এই কবিতায় উল্লেখ করা আছে ফাল্গুন মাস এবং মাঘ মাস, ফাল্গুন এবং মাঘ মাস। তাহলে মাসের কথা কি কি উল্লেখ করা আছে, যে মাসের যেগুলো কথা আছে সেগুলো হচ্ছে ফাল্গুন মাস এবং আরেকটা হচ্ছে কি এবং মাঘ মাস, এই দুইটা মাসের কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, এবং ঋতুর কিন্তু দুইটা কথা উল্লেখ আছে, যে ঋতুর যে দুইটা উল্লেখ আছে, এই ঋতু দুইটা হচ্ছে একটা হচ্ছে শীতকাল, একটা হচ্ছে কি শীতকাল, আরেকটা হচ্ছে বসন্তকাল, আরেকটা কি বসন্তকাল। এই দুইটা ঋতুর কথা আমরা এখানে দেখতে পাই। এবং এখানে ঋতুরাজ কিন্তু বসন্ত, এটা আমরা জানি। এখানে কিন্তু ফলের নাম উল্লেখ করা আছে। এখানে ফলের যে নাম দুটো আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বাতাবি লেবু, আরেকটা হচ্ছে কি আমের মুকুল, আরেকটা কি আমের মুকুল। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবং মাঘের সন্ন্যাসী বলতে হচ্ছে পুষ্পশূন্য দিগন্তের পথে। মাঘের সন্ন্যাসী বলতে মাঘের যে সন্ন্যাসীটা হচ্ছে পুষ্পশূন্য দিগন্ত। মাঘের সন্ন্যাসী বলতে এখানে পুষ্পশূন্য দিগন্তের কথা বলা হয়েছে। আর কবি বসন্ত বিমুখতার কারণ হচ্ছে ব্যক্তিগত দুঃখ। বসন্তের বিমুখতার কারণ একমাত্র হচ্ছে যে তার ব্যক্তিগত দুঃখ। তাহলে এতটুকু ছিল এটার ভিডিও। এবং আরও এখানে যে পুরো কবিতাটা পড়লে বুঝতে পারবে যে কী কী বলা আছে এবং মূলত কী কী নিয়ে আলোচনা করা হয়েছে, এতটুকু আলোচনা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।